আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। বারুইপুরের ওই নৃশংস ঘটনার ময়না তদন্তে যা উঠে এসেছে সেটা পরতে পরতে একেবারেই নৃশংসতার চরমতম নিদর্শন। এবং এই ধরনের অপরাধ করে যারা এখনো সমাজে রয়ে গিয়েছেন, সে পুলিশের হেফাজতেই থাকুক না কেন, পৃথিবীর আলো দেখার অধিকার তাদের নেই। তাই শুভেন্দু অধিকারী যেমন শপথ গ্রহণ করেই বলেছিলেন, বা বিরোধী দলনেতা থাকা অবস্থায় বলেছিলেন যে ধর্ষকদের ধরবো, সকালে জমা নেবো, বিকেলে খরচ করে দেব, সেটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক স্লোগান, কিন্তু কার্যত এইরকম ভাবেই কিন্তু ফাস্ট ট্র্যাক গতিতে বিচার হয়ে এই সমস্ত জঘন্য নৃশংস অপরাধীদের পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করা কত তাড়াতাড়ি সম্ভব সেটা নিশ্চিত করতে হবে শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীত্বের জায়গায় আমরা আছেন বলে বলছি, এবং তিনি আজকে যাবেন, তাদের ভিকটিম পরিবারের সঙ্গে কথা বলবেন। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভিকটিম পরিবার বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অন্তত কিছুটা আশ্বস্ত যে বিচার তারা পাবেন, যেটা বিগত 15 বছর ধরে আমরা এটাই দেখেছি যে যে কোনো ধর্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সমবেদনা পেতেন, সাপোর্ট পেতেন, সমস্ত কিছু পেতেন। অদ্ভুত ভাবে একজন মহিলা যে কোনো 15 বছরের ধর্ষণের কোনো ঘটনাকে, যেগুলো সমাজ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে, যে কোনো উদাহরণ টেনে নিয়ে দেখবেন যে এই প্রত্যেকটি উদাহরণে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্ষকদের হয়ে তার যেন কথা বলেছেন, এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল ছিল। কখনো বলেছিলেন যে ওরা সাজিয়ে ঘটনাটা করেছে, কখনো বলেছে এটা লাভ অ্যাফেয়ার ছিল, ওদের পারিবারিক বিষয়, কখনো আবার বলেছেন যে ওদের রাতে বেরোনো উচিত হয়নি। তো এই কলঙ্কময় অধ্যায় আমরা পেরিয়ে এসেছি। এখনো বেশ কিছু পলিটিক্যাল লিডাররা এই ঘটনাটিকে নিয়ে কমিউনাল একটা মোড়কে আনার চেষ্টা করে লাভের গুড় তাদের রাজনীতিতে ওঠানোর চেষ্টা করছেন। আমরা তো তার প্রতিবাদ করবই। আজকের পর্বেও সমানভাবে যেমন নির্যাতিতার এই সঙ্গে ঘটে যাওয়া অপরাধীদের একেবারেই চূড়ান্ত তৎপরতাতে ফাঁসির দাবি জানাচ্ছি, তেমনি আবার যারা এই ঘটনা নিয়ে রাজনীতি করছেন শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য, তাদেরও কিন্তু ছাড়া উচিত নয়। আর আজকের পর্বে সেই ব্যবস্থা আমরা করব, অন্তত গণতন্ত্রের অন্যতম শক্তি বক্তব্যের মাধ্যমে। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখুন, কে কি বলছে না বলছে আমার জানার দরকার নেই। প্রথম দিন গতকালের পর্বে কোনো ইউটিউব চ্যানেল এই নিয়ে মুখ খুলতে সাহস পাননি, আমি খুলেছিলাম মুখ। আমি মুখ খুলে বলেছিলাম যে একেবারে এই বর্বরচিত ঘটনার জন্য সর্বোচ্চ সাজা হওয়া উচিত। এবং আজকে কালকে যখন খবর করেছিলাম তখনও আমাদের ময়না তদন্তের রিপোর্টের তথ্য আমাদের হাতে আসেনি, কিন্তু আজকে সেই ময়না তদন্তের রিপোর্টের তথ্য হাতে আসার পর যে কোনো সুস্থ মানুষের একেবারেই গা দিয়ে হিমেল স্রোত বয়ে যাবে। ওই ছোট্ট আমাদের ঘরের মেয়ের মতো ছোট্ট হতেই পারে একটি অন্য ধর্মের, যারা এটা ধর্মের রং লাগাচ্ছেন তারা সমানভাবে নৃশংস। এই ছোট্ট আমাদের ঘরের মেয়ে, আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের ছোট্ট মেয়েটি, যারা যে কোনো পরিবারেরই হতে পারতো, আজকে ওই একটি দুর্ভাগ্য পরিবারের কি অবস্থা রয়েছে একবার কল্পনা করে দেখবেন। ওই বাচ্চা মেয়েটিকে নিজের কন্যা সম যদি একবার ভাবেন, তার উপর অত্যাচার করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, যৌন নির্যাতন চালানো হয়েছে, এবং তার মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে, মাথার উপর ভারী আঘাত করে রক্তপাত করে দেওয়া হয়েছে। তারপরেও বাচ্চাটা যখন বাঁচার অন্তিম চেষ্টা করছে, তখন শেষ পর্যন্ত তাকে বস্তাবন্দি করে পানা পুকুরের মধ্যে একেবারেই তার দিয়ে বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। এই রকম নৃশংস কাজ যারা করতে পারে, যাদের মাথাতে এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে, তাদের আর আমি জানি না যে কত সেকেন্ড পৃথিবীর আলো তাদের দেখা দরকার রয়েছে। এবং ওই বস্তাটির মধ্যে একটা ছোট ছিদ্র পর্যন্ত ছিল। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আশঙ্কা করা হচ্ছে তারপরেও
ওই লড়াকু মেয়েটি ওইখান দিয়েও হয়তো তার জীবনের আশা খোঁজার চেষ্টা করেছিল, বস্তাটা কি কোনোভাবে ছিঁড়ে হয়তো। কি মানে ভয়ানক এই ঘটনার পর শিউরে উঠবে যখন সবাই, তখন সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 15টি বছর এই ধরনের ঘটনা, তার আমলেও আরো ভয়াবহ সমস্ত ঘটনাগুলো ঘটেও যিনি সুযোগ পেয়েছিলেন সবকিছু করতে, তিনি গতকাল মোমবাতি মিছিল বার করলেন। নির্লজ্জ এই রাজনৈতিক নেত্রী, কোন দেশে যেন এইরকম রাজনৈতিক নির্লজ্জ নেত্রীর জন্মগ্রহণ না হয়। এইরকম রাজনৈতিক নির্লজ্জ নেতৃত্বের আমাদের প্রয়োজন নয়, তবে আমাদের প্রতিবাদের প্রয়োজন রয়েছে। আমাদের বিরোধী পক্ষের কণ্ঠস্বরের আওয়াজ সুদৃঢ় করার আমাদের দাবি জানাচ্ছি। বিজেপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাদের স্বাগত। আপনাদের গলা স্বর যুক্তির মাধ্যমে, আওয়াজের মাধ্যমে নয়, যুক্তির মাধ্যমে আপনারা প্রতিষ্ঠা করুন। তার কারণ কোন গণতন্ত্র অসম্পূর্ণ যদি আপনি বিরোধী দল সেখানে শক্তিশালী না হয়, তবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নির্লজ্জ রাজনৈতিক নেত্রী কখনো নইবচ। আমি দেখাবো একটা অংশ, তিনি মোমবাতি মিছিল করছেন। 15টা বছর মা বোনেদের ইজ্জত নিয়ে খেলার পর তাদেরকে বিচার না দিয়ে, তাদের পরিবারগুলোকে নিজের হাতে শেষ করে দিয়ে পুলিশ মন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি আজকে মোমবাতি মিছিলে নাটক করছেন। নাটক শব্দটা ব্যবহার করলাম একেবারে জেনে শুনে। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকের ছবি। দেখলেন, আমরা তীব্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো যে এনাকে ছেড়ে দিন, এনাকে যা ইচ্ছা তাই করতে দিন। ওই গুটি কতক চালা চামুন্ডাকে নিয়ে যেখানে ইচ্ছে একে যেতে দিন। বারুইপুরে পরিবারের, আক্রান্ত পরিবারের সঙ্গে যদি দেখা করতে যান, একে ছেড়ে দিন, একে ছেড়ে দিন। কারণ একে নিয়ে আপনার ভয় নেই। পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতিবাজ মহিলাকে কোনোদিন দ্বিতীয়বার কল্পনাতেও মানবেন না। আপনারা ছেড়ে দিন একে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের দাবি এখানে নয়। আমাদের দাবি হচ্ছে, গতকাল তিনটি আরো বড় বড় ধারা আপনারা যোগ করেছেন। মানে সম্ভবত 4টি মামলা হয়েছে। তার মধ্যে সব থেকে বড় মামলা ডেফিনেটলি এই মেয়ে, এই আমাদের ছোট্ট বোনের উপর ঘটে যাওয়া নৃশংসতে, তাকে সেখানে পস্কো ধারা যেমন যুক্ত করা হয়েছে, ঠিক তেমনি আবার ধর্ষণ এবং গণধর্ষণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এগুলোকেও যুক্ত করা হয়েছে। এবং এখানে শুভেন্দু অধিকারী বলেছেন ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দেবো, ক্যাপিটাল পানিশমেন্ট দেবো আমরা, তিনি বলেছেন। তবে মব লিঞ্চিং যারা করেছেন তারাও সমানভাবে অপরাধী। গতকালের পর্বেও আমি বলেছিলাম, ওই একই বক্তব্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার গলাতেও ফুটে উঠেছে, আমি বলবো। কিন্তু আমি এই বক্তব্য শোনানোর পর আপনাদের বলবো, ওই পরিবারটার কি অসাধারণ ভূমিকা। এত বড় ক্ষতি মেনে নেওয়ার পরেও কি অসাধারণ সংযত অবস্থায় রয়েছে ওই পরিবারটি, এটাও আমাদের শিক্ষণীয় একটি ব্যাপার। আগে শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি আমাদের বলেছেন, যে কি এই সম্পর্কে কি আমরা আশা করতে পারি। তার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন,
এখনো ঢুকে আছেন। এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। শুনলেন কি চাই একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? আরো অনেক কিছু চাই, এর থেকেও আরো অনেক কিছু চাই। আমাদের চাই শুধু এই ঘটনার আসল দোষীদের ফাঁসির সাজা তো বটেই, পাশাপাশি যে পুলিশ অফিসাররা খবর পাওয়ার পরেও শনিবার দিন গিয়ে পৌঁছালেন না, ওই ছোট্ট প্রাণটুকুকে ঠিক সময় গেলে হয়তো বাঁচিয়ে দেওয়া যেত, যে পুলিশ অফিসারদের গাফিলতির কারণে এই ঘটনাগুলো ঘটলো না, কেন তাদের সাসপেন্ড করা হবে না? কেন তাদের মিনিমাম 1 বছরের সাসপেন্ড করা হবে না? আমরা দাবি তুলছি ওই পুলিশ অফিসারদের ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত। কেন আমাদের এই মানে পশ্চিমবঙ্গের ছোট্ট আমাদের সহনাগরিকের মানে একদম ছোট্ট একটি ফুলের মতো সুন্দর মানে শিশুকে চলে যেতে হবে পুলিশের গাফিলতির জন্য? কেন পুলিশ ওই সময় পৌঁছে গেলে আসলে মারা কেন গেলেন জানেন তো? মারা হয়তো যেত না, তার কারণ পরিবাররা এতটা তৎপর হয়ে গিয়েছিলেন না, মানে নিজের পরিবারের বাচ্চা গিফট কিনতে বেরিয়েছিলেন এবং ফিরে আসছেন না দেখে একটু সময় পর পরিবারের লোকজন ফাঁড়িতে গিয়ে খবর দেন, পুলিশ সেখানে কিন্তু কিচ্ছু তারপরে খোঁজাখুঁজি শুরু করেননি। তারপর যেটা জানা যাচ্ছে, পরিবারের লোকজনই সম্ভবত সিসিটিভি ফুটেজ দেখিয়ে, আমি আপনাদের দেখাচ্ছি একজন ফুটেজের ছবি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সম্ভবত আমাদের চ্যানেলের পর্দায়, এই যে লাল গেঞ্জি এবং নীল টুপি পরে যে যাচ্ছেন, ওই যে পাশে দেখুন ওই যে মর্মান্তিক পরিণতি যে ছোট্ট মেয়েটির সঙ্গে হয়েছে, সেই মেয়েটি তার পাশে হাঁটছেন, তার নাম হচ্ছে প্রভাস মণ্ডল, ওই টুপি পরে যে হাঁটছে। কেন ওই বাচ্চা মেয়েটি এনার সঙ্গে হাঁটছিল? তাহলে কি পূর্ব পরিচিত? কেন মানে কোন মানে কি কি মানে এরকম ব্যবস্থা করেছিল? এবং তারপরে মানে এই ব্যক্তিটি স্বীকার করেছে যে তিনি নাকি যুক্ত ছিলেন না, আরো 4 জন নাকি ওই ঘটনা ঘটিয়েছে। তবে প্রভাস মণ্ডলের এই বক্তব্য পুলিশ বিশ্বাস করেনি, তার কারণ সে যদি যুক্ত না থাকে তাহলে সে কি করে চিনিয়ে দিল যে কোন পুকুরে মেয়েটিকে বস্তাবন্দি করে ফেলা হয়েছে? সে কি করে জানলো যে কোন 4 জন ওই মেয়েটিকে মেরেছে? এবং একের পর এক অসঙ্গতি ধরা পড়ছে, বিভিন্ন যাদের ধরা হয়েছে, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে ধরা হয়েছে, তার মধ্যে আনন্দ সর্দার অন্যতম মানে দোষী হিসেবে তাকে ধরা হচ্ছে। এবং এটা যা শুধু প্রমাণের অপেক্ষা, আমার মনে হয় না এটা প্রমাণ করতে খুব বড় বেগ পেতে হবে, এর জন্য সিবিআই এর তদন্তের প্রয়োজন নেই, শুধু সদিচ্ছার প্রয়োজন। সদিচ্ছা থাকলে প্রমাণ হয়ে যাবে, এবং প্রমাণ হলে আমরা দেখতে চাই যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে প্রয়োজন হলে বিচার হয়ে ফাঁসিতে ঝোলানো হোক, এবং এই ঘটনা যেন কেউ ঘটাতে না পারে আগামী দিনে, তার একেবারে সুনিশ্চিত বন্দোবস্ত করতে হবে। সেই দাবি আপনাদের সামনে জানাচ্ছি। কিন্তু যে সমস্ত অতৃপ্ত আত্মারা এই ঘটনাটিকে বিচার চাওয়াটাকে পেছনে ফেলে রেখে শুধুমাত্র যারা বলছেন যে অপদার্থতা, মুখ্যমন্ত্রীর অপদার্থতা, দেখুন এটা যারা করছেন তারা একেবারে নোংরা রাজনীতি করছেন। 2 মাসের আসা সরকার, তারা এমন কোনো সময় পায়নি যেটা 15 বছর বা তার আগে 34 বছরের এই পুলিশের মানসিকতাকে তারা চেঞ্জ করতে পারে। যোগী আদিত্যনাথ পুলিশদের যেরকম ট্রেনিং দিয়ে রেখেছেন, সেই ট্রেনিং দেওয়ার জন্য অন্তত 1 বছর ধৈর্য ধরতে হবে। তবে এই ধৈর্য এই এত মূল্যের বিনিময়ে আমরা ধৈর্য ধরতে পারবো না। দরকার হলে আমরা আবারও রাত জাগো দিন জাগোর মতো প্রোগ্রাম দরকার হলে করুন, এই সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করুন নৈতিকভাবে, কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কখনো বলেনি আমরাও চেষ্টা করছি, আমরাও তো বলছি এটা খুন। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই বলতেন, আমরাও তো বলছি তিনি ধর্ষণ হয়েছে, এই আমরাও তো বলছি। শুভেন্দু অধিকারী বলেননি আমরাও তো বলছি মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, বলেননি। এর কথার মধ্যে একটা অন্য মানে রয়েছে, তিনি বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট দেব আমরা, নৃশংসতম ঘটনা ঘটেছে। তবে অতৃপ্ত আত্মারা যারা আজকে বলুন তো ওই জায়গায় রেলের ট্র্যাক উপরে ফেলার চেষ্টা করছেন, সেখানে লোহার বড় বড় পাতি ফেলে রাখছেন, কাদের মৃত্যু ঘটবে ওই ঘটনায়? যারা প্রতিবাদ করছেন এই ঘটনাকে নিয়ে, যারা প্রতিবাদ করছেন, সরকারের উপর চাপ সৃষ্টি করছেন ট্রেনে করে, তো তারাই সবার হন, তাদের বিপদ ঘনিয়ে আনছেন আপনারা যারা। তবে আমি যেটা শুনবো আপনাদের সামনে, ওই পরিবারটা অসাধারণ পরিবার, যে পরিবারের মানে সমবেদনা জানানোর যাদের উপর ভাষা নেই, কিন্তু তাতেও এত দুঃখ সহ্য করেও ওই পরিবারটি দেখুন কিভাবে কথা বলছে। তারা বিভিন্ন জায়গায় শান্ত থাকার পরামর্শ দিয়েছে, সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে, কিন্তু হবে কি বাকিদের তো জানি না তাদের কিসে তৃপ্তি লাগে। তো এনার কাকা, আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, এনার কাকা পরিষ্কারভাবে কি বলছে জানেন? এনার কাকা পরিষ্কারভাবে বলছে যে অনেকে বলছে যে এটা আরএসএস এর কাণ্ড, এটা আরএসএস ঘটিয়েছে, তিনি বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
হিন্দু ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘটনায় প্রতিবাদ করেছিল, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই ধর্মীয় ভাবাবেগকে ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার যে চেষ্টা করছেন তারা অপরাধ করছেন, তারা অন্যায় করছেন বলেছেন মেয়েটির কাকা। শুভেন্দু অধিকারীও বলেছেন যে ধর্মীয় অ্যাঙ্গেলে একটি লোককে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, তার কোনো দোষ আছে কিনা সেটা প্রমাণ না পেয়েই একেবারে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে ধর্মীয় অ্যাঙ্গেলের জন্য। আজকে তার মেয়েটির কাকা পর্যন্ত সেই বক্তব্য বলেছেন। আমি শোনাবো আপনাদের সামনে। দেখুন, আজকে এতটা যন্ত্রণা হয়েও কিন্তু তারা কোনোদিন কমিউনালের দিকে এগোয়নি। হ্যাটস অফ এই পরিবারকে। শুনুন। ধর্মের কোনো না দিয়ে খুশি করেছে, সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। দেখছেন তো, কথা বলতে পারছি না, সারা রাত জেগেছি, কালকে সারাদিন ভিজতে হয়েছে আমাদের, ভিজে কাল। শুনলেন, এটা হচ্ছে মেয়ের পরিবারের তরফ থেকে আসা স্টেটমেন্ট। কতটা দায়িত্বশীল, এই মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে কতটা দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে ওই ছোট্ট মেয়েটির পরিবাররা। তবে ওই পরিবারের প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। আপনারা প্রত্যেকে পাশে থাকুন, প্রত্যেকে দরকার হলে রাত জাগো, দিন জাগো, যা প্রয়োজন এই সরকারের ওপর চাপ সৃষ্টি, যদি উল্টো পথে যায়, যদি এখনো করেনি, যদি ফাঁসি না দেয়, যদি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার না হয়ে দ্রুত ব্যবস্থা না হয়, তাহলে রাত জাগো, দিন জাগো, যা প্রোগ্রাম করুন, সবাই আবার আমরা একসাথে লড়াই করব, আমরা প্রতিবাদ করব। এই কথা বলে আজকের পর্ব এখানে শেষ করলাম।